শুরু করছি বাংলা বলছে। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বা আপকে সমর্থন করবে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি বিরোধী জোট ধর্ম ভেঙে ইন্ডিয়া শরিক আপ ও কংগ্রেস পরস্পরের প্রতিদ্বন্দ্বী হওয়ায় দিল্লি বিধানসভার আসন্ন নির্বাচন ত্রিমুখী হতে চলেছে। আর সেই প্রেক্ষাপটে সমাজবাদী পার্টির পর এবার তৃণমূলেরও আপকে সমর্থনের বার্তা, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সে নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। অষ্টাদশ লোকসভা ভোটে পরস্পরের মধ্যে আসন রফা হলেও দিল্লির বিধানসভা ভোটে ফের মুখোমুখি আপ ও কংগ্রেস। পরপর দুবার আপ দিল্লির মসনদে বসে বিজেপি ও কংগ্রেসকে হারিয়ে। আগামী 5ই ফেব্রুয়ারি হতে যাওয়া বিধানসভা ভোটে সেই ত্রিমুখী লড়াই বজায় থাকবে। ফলে ইন্ডিয়ার শরিকি ঐক্য 70 আসনের দিল্লি বিধানসভা ভোটে যেমন অধরা, তেমনি কংগ্রেসের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও ফের প্রশ্ন উঠছে। इंडिया गठबंधन का एक बहुत अहम हिस्सा है आम आदमी पार्टी। हमने आपका समर्थन किया है, हमारी नेत्री ने समर्थन किया है, हमारी पार्टी समर्थन करती है। 2013 से बहुत ही सफलतापूर्वक आम आदमी पार्टी दिल्ली में सरकार चला रही है। बीजेपी जब से आई है वो कांग्रेस के वोटों के अंदर घुस करके ही नेहरू जी का परिवारवाद, इन सब चीजों के ऊपर वह आगे बढ़ती रही है और कांग्रेस के वोटों को खाती रही है। সম্প্রতি ইন্ডিয়ার আরো এক শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দিল্লিতে আপের একটা অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটে কেজরিওয়ালের কাছে তাদের সমর্থন জানিয়ে গিয়েছেন। তারপর বুধবার তাকে সমর্থনের কথা জানানোর জবাবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কেজরিওয়াল কৃতজ্ঞতা জানিয়ে বার্তা দিয়েছেন। আপাত দৃষ্টিতে সৌজন্য বিনিময় বলে মনে হলেও সর্বভারতীয় রাজনৈতিক বিন্যাসে এর অভিঘাত অনেক গভীরে। অন্যদিকে ইন্ডিয়া জোটের অন্দরে এই নয়া সমীকরণ নিয়ে কটাক্ষ বিজেপির। देखिए, अगर आप एक ट्रेंड देखेंगे कि महाराष्ट्र के अंदर इंडी अलायंस के लोग आपस में लड़े, भारतीय जनता पार्टी की सरकार आई। हरियाणा के अंदर इंडी अलायंस के लोग आपस में लड़े, भारतीय जनता पार्टी की सरकार आई। और अब दिल्ली में इंडी अलायंस के लोग आपस में लड़ रहे हैं और जनता दिल्ली की भी मन बना चुकी है। দিল্লিতে ইন্ডিয়া জোটের সদস্যদের আপকে সমর্থন নিয়ে পরোক্ষে তোপ কংগ্রেসেরও। एक चीज तो इंडिया गठबंधन लोकसभा के लिए, ठीक है, और उसका कोई विधानसभा से लेना देना नहीं है। और सपा या तृणमूल का दिल्ली में क्या असर है, मतलब जैसे कल को मैं आपसे कहूं कि ऑस्ट्रेलिया के इलेक्शन में मैं एक पक्ष को सपोर्ट कर रहा हूं, तो जितना मेरा इम्पैक्ट ऑस्ट्रेलिया में पड़ेगा उतना ही समाजवादी पार्टी तृणमूल का दिल्ली में पड़ेगा। मतलब वो समझ रहे होंगे कि उनके ऐलान करने से दिल्ली थर्रा गई है और चुनाव एक तरफा हो जाएगा, तो हो सकता है भाई ख्याली पलाव तो बड़े बड़े नेताओं भी पाल सकते हैं। ঘটনাচক্রে অতি সম্প্রতি ইন্ডিয়া জোটের নেতৃত্বে কংগ্রেসের ভূমিকা নিয়ে শরিক তৃণমূল, আপ, এসপি প্রশ্ন তুলেছিল। এবার দিল্লিতে আপের প্রতি এসপি ও তৃণমূলের সমর্থন আদতে কংগ্রেসকে ইন্ডিয়ার অন্দরে কিছুটা একঘরে করে দেওয়ার কৌশল বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন পার্থ মুখার্জি, বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, বামেদের তরফ থেকে সৈকত গিরি রয়েছেন, বিশ্লেষক অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি এবং রয়েছেন সাংবাদিক সম্বিত পাল। আমরা প্রথমে পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপকে সমর্থনের বার্তা দিল্লি বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির পর তৃণমূল কংগ্রেসেরও আপকে সমর্থনের বার্তা, এটা তো অ্যাকচুয়ালি আপনাদের উদ্দেশ্যে বার্তা। হ্যাঁ, না, প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা হয়েছিল, এটা বেসিক্যালি দুখানা জিনিস চিন্তা করে হয়েছিল। একটা হচ্ছে যে সাধারণ নির্বাচনটা বিগত যেটা গেছে সেটা, এবং আর একটা ছিল যে ফ্লোর কোঅর্ডিনেশন পার্লামেন্টের ভেতর। এবং তখন আমরা বারবার এই কথাটা বলেছি, যখন বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়েছে, যখন জোট হয়নি, বিভিন্ন শরিক দলের সঙ্গে যখন বারবার আমাদের দিকে প্রশ্ন এসছে যে আপনারা ইন্ডিয়া জোটে রয়েছেন অথচ একে অপরের বিরুদ্ধে লড়ছেন, আমরা বারবার এই কথাটা বলেছি যে এটা রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে বা রাজ্য রাজনীতির ক্ষেত্রে এই ইন্ডিয়া জোট যেখানে হবার সেখানে হবে, কিন্তু জোর করে ইন্ডিয়া জোট দিল্লিতে আছে বলে প্রতিটি রাজ্যে যে নিয়ম করে করতে হবে তা নয়। প্রত্যেক রাজ্যে তার নিজের অবস্থা অনুযায়ী, সেখানকার যে পরিস্থিতি সেটা অনুযায়ী সেখানকার আঙ্গিকে বিচার করে সিদ্ধান্ত হবে। ফলে যেমন এখানে আমরা দেখেছি যে যখন পশ্চিমবাংলায় নির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হয়নি, আবার যখন হরিয়ানায় এর আগে নির্বাচন হয়েছে আপের সঙ্গে জোট হয়নি,
ফলে আমরা এটা কিন্তু প্রথম থেকেই বলে এসেছি, এটা কোনো নতুন ব্যাপার নয়। শুধুমাত্র সাধারণ নির্বাচন এবং সাধারণ নির্বাচনে এই জোটটা হওয়ার জন্য কিছুটা আমরা সুফল পেয়েছি, সম্পূর্ণ সুফল আমরা পাইনি, কিছুটা সুফল পেয়েছি। অন্তত 400 পার যে আওয়াজটা আমরা শুনেছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটাকে আমরা কমিয়ে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা থেকে আমরা তাদের সরাতে পেরেছি। এই আংশিক একটা লাভ হয়তো হয়েছে, কিন্তু এর বাইরে আমরা বারবার বলেছি যে রাজ্যের ক্ষেত্রে ইন্ডিয়া জোট যেখানে হবার সেখানে হবে। এখানে একটা যেটা বড়, যে কারা কারা বিরোধিতা করছে। আমাদের যারা পুরনো এলাই, যেমন এনসিপি আছে, যেমন ডিএমকে আছে, বা যেমন আমাদের আরজেডি যেমন আছে, এরা কিন্তু এ কথা বলছে না। যেটা আমাদের ইউপিএ অ্যালায়েন্স যেটা অরিজিনাল ছিল, এই কোর ইউপিএ অ্যালায়েন্সের বাইরে যারা নতুন যারা এসেছে ইন্ডিয়া জোটের সেই সময়, মোটামুটি তাদেরই কিন্তু বিভিন্ন সময়, এবং এই দলগুলো কখনোই কিন্তু কংগ্রেসকে মেনে নেয়নি, তো অস্বীকার করে লাভ নেই, এটা ঐতিহাসিকভাবে সত্য। কেননা বারবার আমরা এই কথা বলেছি যে যদি কংগ্রেস না জেতে তাহলে কিন্তু বিজেপি হারবে না। এটা যে যেখানে যাই জিতুক, কংগ্রেস যদি নিউক্লিয়াস না হতে পারে, কংগ্রেসকে যদি নিউক্লিয়াস না করে এবং অন্যান্য দলগুলো যদি সেখানে প্রোটোপ্লাজমের ভূমিকা পালন না করে, তাহলে এই জোট কখনো সফল হতে পারবে না। যখন এই কথাটা বলছেন তখন তো ডেফিনেটলি সাধারণ রাজনীতির বা নির্বাচনী রাজনীতির যে পাটিগণিতটা, সেটা তো ভেবে দেখতে হবে। লোকসভা নির্বাচনের পর আমরা যদি দেখি হরিয়ানা, আমরা যদি মহারাষ্ট্র, সেখানে বিজেপিকে পরাস্ত করতে পেরেছে কংগ্রেস না। মহারাষ্ট্রেও তো কংগ্রেসের ওপরেই এর সিংহভাগ দায়িত্ব ছিল। 100 বার। কিন্তু তার সঙ্গে ইন্ডিয়া জোটের এদের সঙ্গে আসার তো কোনো সম্পর্ক নেই। আজকে দিল্লিতে আমি লড়ছি আপের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগগুলো তো অ্যাকচুয়ালি আমাদের তোলা শুধু তাই নয়, যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে কিনা আমাদের তরফ থেকে, আইনগত যে ব্যবস্থা। আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রধানত উঠেছিল সারদা নারদা ইত্যাদি ক্ষেত্রে, সেগুলো আমাদের তোলা এবং সেগুলো আমাদের কোর্টে ব্যবস্থা নেওয়া। ফলে আমরা তারপর কি করে আমরা তাদের সঙ্গে অ্যালায়েন্সে যেতে পারি? এটা তো খুব আমাদের একদম সোজাসুজি প্রশ্ন। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা একটা অবস্থানে আসতে পারি, কিন্তু সেটাকে আমরা বিস্তৃত করে সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আমাদের নিজেদের অবস্থানটাকে বিস্তৃত হয়ে আমরা কি করে এই জোটটাকে এগিয়ে নিয়ে যাব? অনির্বাণ, তৃণমূল কংগ্রেস তাদের এই আপকে বার্তা দেওয়া, এটা কি খুব কৌশলী নয়? কারণ সরাসরি সমর্থন দেওয়ার বার্তা থেকে তো বিরতও থাকতে পারতো তৃণমূল কংগ্রেস, কিন্তু নির্দিষ্টভাবে এই বার্তা দিয়ে কি বুঝিয়ে দেওয়া হলো যে আসলে কংগ্রেসের যে নেতৃত্ব, কংগ্রেসের যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে নেতৃত্বের জায়গা, যেটা নিয়ে বারবার কখনো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীতে যে প্রশ্ন তুলে দিয়েছেন, সেটা কি আরো একবার সুকৌশলে সারফেস করিয়ে দেওয়া? দেখুন, রাজনীতিতে নীতিহীন কৌশল বা কৌশলহীন নীতি দুটোই বর্জনীয়, কারণ দুটো একে অপরের পরিপূরক। এক্ষেত্রে আপনি যদি কৌশলের কথা বলেন তাতে অন্যায় কিছু নেই। এখানে কংগ্রেসের যে নেতৃত্বের প্রশ্ন, আজকে কংগ্রেস বারবার বলছে যে হ্যাঁ আমরাই বিজেপিকে হারাবো, ফাইন। যখন ইন্ডিয়া জোটের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন, এই কংগ্রেসই মেনে নেয়নি। তারা একদিকে বলবেন যে হ্যাঁ আমরা নেতৃত্ব দেব, কিন্তু যখন তাদের একজন নেতা, সর্বোচ্চ নেতা, তিনি তো সর্বোচ্চ নেতা সংগঠনের সভাপতি, তার নাম যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করলেন ইন্ডিয়া জোটের মুখ হওয়ার বিষয়ে, তারা রাজি হলো না। 2023 সালের জুলাই আগস্ট নাগাদ ইন্ডিয়া জোটের মিটিং হচ্ছে, তারপর ঘোষণা হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশে ইন্ডিয়া জোটের প্রকাশ্য সমাবেশ হবে। কমলনাথ বলছেন না না ওসব কিছু হবে না, আমি এখানে ভোট করাবো। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় হেরে ভূত হয়ে গেল। ইন্ডিয়া জোটের কোনো মিটিং সেই সময় হলো না। ডিসেম্বরের পর গিয়ে জানুয়ারি মাসের ইত্যাদি গিয়ে তারপরে যা হওয়ার হলো। আজকে পার্থদা যেটা বলছেন যে 400 পারের স্বপ্ন আটকে গেছে, 240-এ আটকে গেছে, ঠিক কথা। এটাকে 200-র নিচে নামিয়ে দেওয়া যেত যদি কংগ্রেস শুধুমাত্র এই 3টে রাজ্যের নির্বাচনের জন্য 6 থেকে 7 মাস মতো নষ্ট না করতো। এটা তো বাস্তব ঘটনা, এটাকে অস্বীকার করতে পারবেন না যে কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে 1-to-1 লড়াইয়ের, লোকসভার ক্ষেত্রেই যদি আমি বলি, অত্যন্ত খারাপ পারফরমেন্স। 2014-এ তাদের এই সাকসেসের রেটটা ছিল 10%-এর নিচে, 2019-এও তাই, 24-এ কিছুটা ইমপ্রুভ করেছে। তাও সে এমন রাজ্য থেকে যেখানে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে খুব শক্তিশালী, সেখানে কিছুটা করেছে। তারা রাজস্থানে একক ইয়েতে জোরে শক্তিতে কিছুটা ভালো রেজাল্ট করেছেন, হিমাচল আর হরিয়ানায় কিছুটা করেছেন, সেটাও তারা ধরে রাখতে পারলেন না পরের যে বিধানসভা নির্বাচন। বিজেপি যে 240-এ আটকে গেল, এই ফলো থ্রুতে যদি হরিয়ানা বলুন,
তারপরে যে বিধানসভার মহারাষ্ট্র বলুন এবং দিল্লি আসতে চলেছে, পরপর যদি এই তিনটে নির্বাচন তারা হারে, দুটো তো জিতে গেছে, দিল্লি যদি হারবে বলে কি হবে দেখা যাক, যদি পরপর তিনটে তারা হেরে যেত তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর ওপর এই শরিক দলে, বাকিদের কথা ছেড়ে দিন, শরিক দলের যে চাপ আরো বাড়তো এটা আমরা সবাই জানি। সেই চাপটা হালকা করে দিল কে? হরিয়ানাতে জেতা ম্যাচ কংগ্রেস হেরে গেল, মহারাষ্ট্রে তাদের শরিকরা বলছে কংগ্রেসের জন্য আমরা পারলাম না, কারণ তারা সময় মতো আমাদের সঙ্গে সিট শেয়ারিং ইত্যাদি নিয়ে কোনো আলোচনা করলেন না। অতএব কংগ্রেসকে ভাবতে হবে যে নিশ্চয়ই আপনারা বড় দল, প্রত্যেকটি রাজ্যে আপনাদের উপস্থিতি আছে, নামমাত্র হলেও অনেক রাজ্যে রয়েছে, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু দিনের শেষে রেজাল্টটা ম্যাটার করে। আপনি যদি জিততেই না পারলেন, শুধু আমি সব জায়গায় লড়ি, সব জায়গায় আমি আছি, এটা বলে নাথিং কি হবে? সাকসিডস লাইক সাকসেস। Absolutely. পার্থ, আমি আসবো, আমি একটু সৈকতের কাছে যাবো। সৈকত, না দেখুন, প্রথমত হচ্ছে আজকে আলোচনার অভিমুখ যেদিকে যাচ্ছে তাতে এটা প্রমাণিত যে দিল্লিতে কংগ্রেসকে কে সমর্থন করবে, আম আদমি পার্টিকে কে সমর্থন করবে। এখন নিশ্চিতভাবে জেতার দৌড়ে দুটো রাজনৈতিক দলই রয়েছে, তার মানে বিজেপি পরাজিত হচ্ছে, এটা একদম বাস্তব জায়গায় দাঁড়িয়ে গেছে দিল্লিতে। এক, অঙ্কন দুই হচ্ছে- হাসছে। হ্যাঁ হাসবে, তার কারণ হচ্ছে বিরোধীদের নিয়ে আপনারা এত গুরুত্ব দেবেন। বিজেপি সরকার তৈরি করবার স্বপ্ন পরপর দুবার দেখে গোহারা হেরেছে, তার ফলে তৃতীয়বার খোদ কলকাতা মতন দিল্লির রাজধানীতে যদি হেরে যায় তাহলে পার্লামেন্ট হাউসের যে বসে থাকবেন তার তো দুঃখ হবেই, তার ফলে এখন হেসে নেওয়া ভালো। যাক, আমি সাবজেক্টে আসি। দুটো বিষয়। এক, দেখুন দিল্লি বিধানসভা নির্বাচনে আমাদের বামপন্থীদের শক্তি খুবই সীমিত। আমাদের যতটুকু শক্তি আছে তার উপর দাঁড়িয়ে আমরা এই নির্বাচনে, আমাদের প্রার্থী রয়েছে, আমরা লড়াই করছি। কিন্তু আমাদের আবেদনটা কি? আমাদের আবেদন প্রথম হচ্ছে, যদি আমাদের মতাদর্শে কেউ সমর্থন করেন তাহলে আমাদের ভোট দিন, না হলে বিজেপিকে হারাতে, বিজেপিকে রুখতে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে ভোট দিন। এবং সেখানে দিল্লিতে আম আদমি পার্টি এবং কংগ্রেস দুটো দলের ক্ষেত্রেই, দুই দলই আজকে বিজেপি বিরোধী অবস্থানে গোটা দেশে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সেখানে যদি আম আদমি পার্টি বা কংগ্রেস এই দুটো দলের মধ্যে কোনো একজন প্রার্থী জেতে, তাহলে আমাদের সেখানে আপত্তির কোনো জায়গা নেই। আজকে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি, অনেকে কলকাতার যারা রয়েছেন, দেখুন দিল্লি পুরসভায় একটা কাউন্সিলর নির্বাচনে অনেকে প্রার্থী দিতে পারেন না, তারাও সমর্থন জানাতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট সমর্থন জানিয়েছেন, বিজেপিকে ভোট দিতে বলেননি, এটা অন্তত রক্ষা। কিন্তু ইন্ডিয়া জোট, আমি পার্থদার সঙ্গে প্রথম লাইনের সঙ্গে একদম একমত। আমাদের ইন্ডিয়া জোট তৈরি করবার দুটো উদ্দেশ্য ছিল। এক, লোকসভা নির্বাচন, এবং দুই হচ্ছে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে ঐক্যবদ্ধ বিরোধীদের একটা মঞ্চ। সেখানে কোথাও লেখা ছিল না যে সর্বত্র আমরা 1:1 ক্যান্ডিডেট দিয়ে লড়বো, এমনটা তো নয়। আজকে তৃণমূল কংগ্রেস যে ভূমিকায় পালন করছে, পশ্চিমবাংলায় আমাদের সঙ্গে তৃণমূলের লড়াই হয়, কেরালাতে কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হয়। ভারতবর্ষের মধ্যে এই যে ডাইভার্সিটির মধ্যে ইউনিটি, বা এই যে বিভিন্নতার মধ্যে রাজনীতি, যে বিভিন্ন বিভিন্ন চিত্র, এইটাই তো আমাদের ডেমোক্রেসির বিউটি। এবং এইটাকে রাখার ক্ষেত্রে যদি আম আদমি পার্টি, কংগ্রেস কিংবা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বামেদের লড়াই হোক, কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর ক্ষেত্রে আমি স্থির বিশ্বাস দিল্লিতে আগামী দিনে দিল্লির জনগণ বিজেপিকে রুখতে, বিজেপি বিরোধী যে শক্তি, যে শক্তিশালী, তাকে জয়ী করবে। আমি অঙ্কনের কাছে আসি। অঙ্কন, আমরা যদি দেখি যে কংগ্রেসের উদ্দেশ্যে একটা নেতিবাচক বার্তা থাকলেও এটাও খুব ইন্টারেস্টিং, অন্তত বিজেপিরও এতে খুব খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ সমাজবাদী পার্টি থেকে তৃণমূল কংগ্রেস তারা দিল্লি বিধানসভা নির্বাচনে আপকে সমর্থনের বার্তা দিয়ে যে INDI এ জোটের যে স্পিরিটটা সেটা বজায় রাখার চেষ্টা করছে। তো তাতে কি, আমি তো সন্দীপ দীক্ষিতের সাথে একটি বিষয়ে সহমত। উনি যে কথাটা বললেন, তৃণমূল কংগ্রেসের ভোট কত আছে, তৃণমূল কংগ্রেসের দিল্লির বুকে কোন বুথে তৃণমূল কংগ্রেস একটি প্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি। তৃণমূল কংগ্রেস বললে আমরা সমর্থন ঘোষণা করলাম। আরে আপনি বলুন না যে এই 70টি বিধানসভার মধ্যে একটি বুথে আমি কংগ্রেসকে, এই আম আদমি পার্টিকে জেতানোর দায়িত্ব নিলাম। একটা বুথ দেখান। লড়তে গেছিলেন তো 14 সালে প্রার্থী দিয়েছিলেন, নোটার 1/10 ভোট পেয়েছিলেন, নোটার থেকেও কম, নোটা যা ভোট পেয়েছে তার 10-এর 1 ভাগ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এটাই তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতা। তৃণমূল কংগ্রেসকে যেন তেন প্রকারেণ, কারণ তৃণমূল কংগ্রেসের জাতীয় রাজনৈতিক দলের তো স্বীকৃতি নেই, যেভাবে করেও জাতীয় স্তরে নিজেকে প্রাসঙ্গিক থাকতে হবে। তাই জাতীয় স্তরে প্রাসঙ্গিক থাকার জন্য তৃণমূল কংগ্রেস, আমি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের দলকে সমর্থন করলাম, আমি দিল্লিতে আম আদমি পার্টিকে সমর্থন করলাম, এইভাবে ঘোষণা করে। এর আগে উত্তরপ্রদেশ নির্বাচনের সময় তো অখিলেশ যাদবকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচারেও তাই না? গেছিলেন। তিনি প্রচারে গিয়েছিলেন। আমি তো অনুরোধ করবো, এইবার আমি হাত জড়ো করে আপনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো, উনি যেন অরবিন্দ কেজরিওয়ালের জন্য নির্বাচনী প্রচারে যান, কারণ ওনার যা সাকসেস রেট, আমরা সেটা আমি বলি না, ওনার যে উনি বারাণসীতে গিয়ে 16টা বুথ ছুঁয়ে উনি প্রচারে হেঁটেছিলেন, 16টা বুথে বিজেপি জিতেছে। তা উনি যদি দিল্লির বুকে 70টা বিধানসভায় যদি একবার অন্তত পদযাত্রাটা এরকম বের করেন, তাহলে আমি নিশ্চিত
যে দিল্লিতে বিজেপির সরকার হবে, আমার কোনো সন্দেহ নেই এই জায়গাটায়। আমি তো চাইছি যে শুধু সমর্থন কেন? দিল্লিতে বিজেপির সরকার করতে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো একটা তো যে শুধু আপনি যান, শুধু বসে থাকবেন না, আপনি গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের জন্য প্রচার করুন। দেখুন যাদের যাদের ফুলের বুকে উনি দিয়েছেন, উনি বলেছিলেন লালু দলকে ফুলের বুকে দিয়েছিলেন, লালু নীতিশের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছিলেন, সেই সরকার ভেস্তে গেছে। উনি উদ্ধব ঠাকরেকে বলেছেন যে ব্যাস, উদ্ধব ঠাকরেকে বললেন সমর্থন করলাম, এই করলাম। এমন অবস্থা হলো লোকসভায় ভালো পারফর্ম করলো, বিধানসভায় গিয়ে মানে প্রধান বিরোধী দলের তকমাটুকু পেল না। গোয়াতে তো নিজেই লড়তে গেছে, ঘটিয়ার অবস্থা। এইভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাজটি করতে পারেন, এখানে সিপিএম এর বক্তা বলছিলেন যে যেই জিতুক না কেন, এই এখন তো ব্যাপার হচ্ছে সিপিএম কেও তো বুঝতে হবে। কারণ আমি এখন নতুন ভাবে এই আপনার মঞ্চ থেকে আরেকটি মানে বিজেপির বি টিমের 90 সদস্য হিসেবে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে স্বাগত জানাই। কারণ আজকের প্রদেশ কংগ্রেস সভাপতি, হ্যাঁ প্রদেশ কংগ্রেস সভাপতি যেভাবে আরএসএস বিজেপির সাথে ওনার সেটিং কথা বলেছেন, কারণ এই তো দেখুন আমাদের সাথে কার সেটিং নয়, কংগ্রেসের সেটিং, তৃণমূলের সেটিং, সিপিএম এর সেটিং, সবার সেটিং আমাদের সাথে। তাহলে এই যে এদের মধ্যে, এটাই এদের মধ্যে হতাশার কারণ। এবং এইটা দেখবেন এই ফেব্রুয়ারির আগে দিল্লির ইলেকশনে তো বিজেপি জিতছেই, ফেব্রুয়ারির যে বাজেট অধিবেশনের আগে এই জোটের থেকে, এই যে আইএনডিএ ডট 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 জোটের থেকে একটি দল এনডিএ তে যোগদান করবে, কারণ এতে নীতি নেই। ওমর আব্দুল্লাহ যে পরিষ্কার বলেছেন এই জোট ভেঙে দাও। আমরা একটা যে তথ্য দিই সেটা হচ্ছে ইউপি ইলেকশনে 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, বিজেপি জিতলেন, যেটা অঙ্কন বলছেন। সেই ইলেকশনে বিজেপি 2017 তুলনায় 50টার বেশি আসন তাদের কমেছিল, সমাজবাদী পার্টির 80টার বেশি আসন বেড়েছিল, এবং সেই সাফল্যের ওপর ভর করে 24-এর ইলেকশনে বিজেপিকে তারা কোণঠাসা করে দিয়েছে। যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন সেখানে পর্যন্ত পর্যুদস্ত হয়েছে একটা ইলেকশনের প্রশ্নে। বিজেপি জিতেছে ঠিকই 2022-এ, কিন্তু যে 50টির বেশি আসন তারা হারিয়েছিল এক লাইন শুধু বলে আমি বলছি একদম আমি অঙ্কনের সঙ্গে একমত। জন্মলগ্ন থেকে আরএসএস এর সঙ্গে কমিউনিস্ট বা কংগ্রেসের দূরত্ব রয়েছে। বিকাশ বাবুর ক্ষেত্রে আমি একদম বলে বিকাশ বাবুকে যদি তুমি কমিউনিস্ট মনে করো তাহলে সেই ক্যাটাগরিতে পড়বে। না বলছে তো অনেক আরএসএস। তুমি কি বলছো বলো? কংগ্রেসের প্রথম থেকেই বলছি যে আমাদের না না আমি বললাম যে আমাদের রাজ্যসভার সাংসদ, তাকে নিয়ে যদি কেউ সংশয়, তোমাদের তো রাজ্যসভার সাংসদ নয়, তুমি আমাদের সাংসদ তো আমাদের। আরে ভাই সে কি আরএসএস সমর্থনের সাংসদ, তুমি বলো বিজেপির আসন উত্তরপ্রদেশে 50টা কমেনি, 73টা কমেছিল, 325 থেকে 253 বেশি কমে গেছে। পয়েন্টটা ওটা না, পয়েন্টটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে বুথে গেছেন, যেখানে যেখানে প্রার্থী দিয়েছেন সেখানে বিজেপি জিতেছে। কোথাও কংগ্রেস কিংবা কমিউনিস্ট এই যে আমরা দেখলাম যে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে প্রথমত হচ্ছে যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে এর আগে তৃণমূল কংগ্রেস বারবার যে প্রশ্নটা তুলছিল, ইন্ডিয়া জোটের একাধিক শরিক দলের গলায় সেই প্রশ্নটা দেখা গেল। আমরা দেখলাম একাধিক দলের নেতা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে সওয়াল করলেন, এবং দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমাজবাদী পার্টির পর তৃণমূল কংগ্রেসও আপকে সমর্থন জানালো। এই গোটাটাই কি আসলে গোটাটার মধ্যে একটা প্যাটার্ন আছে, এবং সেটা কংগ্রেস যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বিরোধী শক্তির স্টিয়ারিং হুইল হাতে নেওয়ার যোগ্যতা হারিয়েছে, এই মেসেজটাই বারবার কনভে করার চেষ্টা। অবশ্যই একটা প্যাটার্ন তো আছে নিশ্চয়ই, কারণ এর আগেও যখন পার্লামেন্টের সেশন চলছিল তখনও এই প্রস্তাব ইন্ডিয়া জোটের কেউ কেউ রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জোটের মুখ করা হোক, প্রধান করা হোক, ইত্যাদি ইত্যাদি। এবারে আপনি দেখুন যে দিল্লি বিধানসভা ভোটের কথা যখন হচ্ছে সেখানে কংগ্রেসের কি রকম ভূমিকা। সেখানে আমরা দেখছি যে কংগ্রেসের সরকার দিল্লিতে একসময় চলেছিল, তাদের ভোট শতাংশ কমতে কমতে এখন 4-5% মতো ভোট রয়েছে দিল্লিতে। সেখানে আম আদমি পার্টির ভোট প্রায় 53%-52%, মোটামুটি 50%-এর উপরে ঘোরাফেরা করে, সেটা আমরা দেখেছি। এবার তাদের মধ্যে জোট হয়ে যে খুব লাভ কিছু হয়েছে দিল্লির যে লোকসভার আসনগুলো ছিল সেটা তেমন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে যে যে যেখানে শক্তিশালী সে সেখানে বেশি আসনে ঢুকুক এবং সে তাকে সমর্থন করুক ইন্ডিয়া জোটের অন্যান্য যারা শরিকরা রয়েছে। তো এইখানে দিল্লির ক্ষেত্রে আমরা দেখে নিতে পারি যে ইন্ডিয়া জোটের একটি শরিক হচ্ছে আম আদমি পার্টি, তাদের শক্তি বেশি, তাদেরকে সমর্থন জানিয়েছে। কিন্তু সেটা সম্পূর্ণই সিম্বলিক, যেটা অন্যান্যরা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের সেখানে ভোট ব্যাংক নেই, তৃণমূল কংগ্রেসের সেখানে যে খুব জনসমর্থন রয়েছে তা নয়। মুসলিম একটা পপুলেশন রয়েছে 12%-13% মতো দিল্লিতে। তারা কতটা ভরসা রাখতে পারবে অরবিন্দ কেজরিওয়ালের ওপরে এবং সত্যি ভরসা রাখতে পারবে কিনা, যে ভোট ব্যাংকটা একটা সময় কংগ্রেসের ছিল কিন্তু আম আদমি পার্টির দিকে গেছে, সেইটা কিভাবে কি কাজ করবে আমরা জানি। কিন্তু যেটা মুশকিলের বিষয়, কংগ্রেস হচ্ছে শাখের করাতের মতো ইন্ডিয়া জোটের কাছে। আপনি বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা হোক, কংগ্রেসের থেকে নেতৃত্ব দরকার নেই ইত্যাদি ইত্যাদি, কিন্তু কংগ্রেসকে বাদ দিয়েও আবার ইন্ডিয়া জোট যে খুব ভালো সাফল্য পাবে তার কোনো মানে নেই। আমরা এই যে সম্প্রতি মহারাষ্ট্রের ভোট দেখলাম, সেখানেও ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস একটা বড় সংখ্যার আসনে তারা লড়াই করেছিল, তারা ভালো ফল করতে পারেনি এবং যথারীতি যে জোট এখানে ছিল মহাগারী, তারা ভালো ফল করতে পারেনি। কংগ্রেস অন্তত 185 থেকে 200টি আসনে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করে। তারা যদি সত্যি, ঠিকই একজন বক্তা বলছিলেন যে তারা যদি ভালো ফল করতে না পারে তাহলে ইন্ডিয়া জোটের কোনো ভূমিকাই থাকবে না জাতীয় রাজনীতিতে। আরেকটি ব্যাপার, যে যাযাবরের মতোই মাঝে মাঝে একটা লোকসভা নির্বাচনের আগে একটা জোট করব, তারপরে একটা ফ্লোর কোঅর্ডিনেশন হবে কি হবে না, এরকম করে বিজেপির মতো শক্তিকে, যাদের একটা আরএসএস এর মতো একটা সাংগঠনিক বিস্তার রয়েছে এবং সমর্থন রয়েছে বিজেপি রাজনৈতিক কার্যক্ষেত্রে, তাদেরকে হারানোর মতো জায়গায় কিন্তু এভাবে যাওয়া সম্ভব নয় বলে আমার মনে হয়। একটা ছোট্ট বিরতি নেব, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছে। আমারটাকে সাপোর্ট করবেন। দিল্লি বিধানসভার নির্বাচনকে ঘিরে ইন্ডিয়া মঞ্চে কংগ্রেস কি একঘরে হয়ে পড়ছে? ইন্ডিয়ার শরিক হয়েও দিল্লিতে আম আদমি পার্টি ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে। সমাজবাদী পার্টি এবং তৃণমূল বিধানসভার ভোটে আপের পাশে দাঁড়ানোয় ত্রিমুখী লড়াইতে বিজেপির সহযোগী বলে কংগ্রেসকে দুষছেন অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়া মঞ্চে কংগ্রেসের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছিল সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে। অধিবেশন চলার সময় তৃণমূল, সমাজবাদী পার্টি ও আপ তিন দলই কক্ষ সমন্বয়ের প্রশ্নে কংগ্রেসের থেকে দূরে দূরে থেকেছে। তৃণমূলই প্রথম সরাসরি ইন্ডিয়া জোটে নেতৃত্ব দানের প্রশ্নে কংগ্রেসের প্রতি অনাস্থা প্রকাশ করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে ইন্ডিয়ার নেতৃত্ব দিতে প্রস্তুত বলেও জানান। আপ ও সাপার তরফেও একই দাবি উঠতে থাকে। এমনকি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব কংগ্রেসকে নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার পক্ষে সরব হয়েছিলেন। অর্থাৎ গত লোকসভা ভোটে ইন্ডিয়ার যে ঐক্যের ছবিটা দেখা গিয়েছিল তাতে চিড় ধরেছিল বিগত অধিবেশনে। দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়ার অন্দরে বড়সড় ফাটল প্রকট হয়ে পড়েছে তৃণমূল সপার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার তরফে আপকে সমর্থনের বার্তায়। তাই অষ্টাদশ লোকসভা ভোটে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে রাজ্যের শাসক দল আপের আসন রফা হলেও 70 আসনের বিধানসভায় তা বহাল থাকেনি। সম্প্রতি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট দিল্লিতে এসে জোটের কথা উপেক্ষা করেই কংগ্রেস আপের বিপক্ষ বলে উল্লেখ করেছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ নেতা কেজরিওয়াল তা নিয়ে কটাক্ষে বিঁধেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতাকে। তার দাবি, রাজ্যে নির্বাচনী প্রচারে কংগ্রেস আপকে নিশানা করলেও বিজেপি সম্পর্কে চুপ ছিলেন গেহলট। তাতেই বিজেপির সঙ্গে কংগ্রেসের গোপন বোঝাপড়া প্রকাশ হয়ে পড়েছে বলে মনে করেন কেজরিওয়াল। সব মিলিয়ে দিল্লি বিধানসভা ভোটের আবহে কংগ্রেসের আচরণকে কেন্দ্র করে ইন্ডিয়ার শরিকি বিবাদ প্রকাশ্যে এসে পড়েছে। কলকাতা টিভি। পার্থদা, সরাসরি তো বিজেপির সহযোগী বলে কংগ্রেসকে দুষছেন কেজরিওয়াল। আমরা যে দেখলাম যে এই যে যখন ইন্ডিয়া জোটের বৈঠক, যখন তার স্পিরিট যখন তুঙ্গে, সেই সময়ের যে ব্যাকড্রপে এই বৈঠক হতো বা সাংবাদিক সম্মেলন হতো, ইউনাইটেড উই স্ট্যান্ড, দিল্লি বিধানসভা নির্বাচনে তো সেই ইউনিটি থাকলো না। হ্যাঁ, 2014 দিল্লির রাজপথটা একবার চিন্তা করে দেখুন, তখন কারা কার সঙ্গে হাত মিলিয়েছিল। ভারতবর্ষে সম্ভবত কংগ্রেস একমাত্র দল যাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কখনো কোনোভাবে রাজনৈতিক কোনো জোট হয়নি এবং আগামী দিনেও হবে না। এটা এখানে বসে আমি বলে যেতে পারি। কমিউনিস্ট পার্টির হয়, কমিউনিস্ট পার্টি সরাসরি হয়নি, নো ডাউট।
কিন্তু কথাটা হচ্ছে যে যেটা আমি অনির্বাণের রেট এনে বলছি যে ও যেটা বললো কিছু তথ্যের এখানে বিকৃতি আছে, এই জন্য বলছি 2019-এর নির্বাচনে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে যে সরাসরি 200টার মতো আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় তাতে কংগ্রেস জিততে পেরেছিল মাত্র 6% আসন, আর 2024-এ সেইটা বেড়ে দাঁড়িয়েছিল 28%। অর্থাৎ এই 28% হওয়ার জন্যই কিন্তু মেনলি ওই 400 পার হতে পারেনি, 240-এ নেমেছে। অর্থাৎ যে প্রশ্নটা, যে কথাটা আমি বারবার বলছি যে কংগ্রেস এই জোটের নিউক্লিয়াস না হলে, কংগ্রেস যদি জিততে না পারে, হরিয়ানায় গিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে নাকি রাজস্থানে গিয়ে সমাজবাদী পার্টি জিতবে? যদি কংগ্রেস জেতে তবেই একমাত্র ভারতীয় জনতা পার্টি হারবে। এই কথাটা বারবার আমরা মনে করাবার চেষ্টা করছি এবং এনারা ঠিক নির্বাচনের মুখে এসে এমন ইস্যু তুলে এমনকি পার্লামেন্টের ফ্লোর কোঅর্ডিনেশনের সময় এমন ইস্যু তোলে যেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির হাতকেই কিন্তু শক্ত করে এবং বিরোধী পক্ষকে সবসময় দুর্বল করে। যেমন ও কিছুক্ষণ আগে বললো যে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি, না 100 বার, আমি তো সেই জন্য বলছি যে আমাদের সাকসেস হয়নি, সেই জন্য ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় এসছে, বিরোধী পক্ষ জেতেনি। যেদিন কংগ্রেস জিতবে সেদিন অন্য সবাইও জিতবে। তবে কি তুমি তৃণমূল গিয়ে হরিয়ানায় জিতবে, রাজস্থানে জিতবে? আপনারা তো জিততেও পারছেন না, আবার বাকিরা যদি চেষ্টা করে তাদেরকে বলছেন তোমরা কি চেষ্টা, তোমরা অনেক চেষ্টা করেছিলে, কোটার চেষ্টা তোমরা স্লিপার সেলের ভূমিকা পালন করে অনেক চেষ্টা করেছিলে। তোমরা না স্লিপার সেলের 24 সেল ওই তো আমাদের ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে যা দল আছে সবাই ভূমিকা পালন করেছিলে। সেই মেঘালয় বলো, মণিপুরে বলো, মণিপুর, ছত্তিশগড় হেরে গেলেন। আরে আমরা সেখানে যখন ক্ষমতা এসেছি আমরা বিজেপিকে হারিয়ে এসেছি, ক্ষমতায় ছিলে রাজ্যের, আমরা যখন সেখানে ক্ষমতায় এসেছি আমরা বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছি। এই রাজ্যে ধরা যাক 2021-এ কাদের হারিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে? তৃণমূল কংগ্রেস তো ক্ষমতাতে ছিল, তৃণমূল কংগ্রেস তো কাউকে হারিয়ে ক্ষমতায় আসেনি। তৃতীয়বারের জন্য তো এসেছে, তৃতীয়বারের জন্য তো এসেছে, হ্যাঁ এসেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় থাকা অবস্থায় তারা সরিয়ে আসেনি। আমরা যেটা হারিয়েছি, আমরা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে আমরা ক্ষমতা দখল করেছি, যেটা কিন্তু রাজ্যে লোকসভার জন্য তো ইন্ডিয়া জোট বলেছিলেন, সেটার জন্য আপনারা কি করেছেন? মাঝখানে অগাস্ট মাসে যখন 2023-এ ইন্ডিয়া জোটের মিটিং হচ্ছে, তারপরে যখন কথা হচ্ছে মধ্যপ্রদেশে ঘোষণা হয়ে গেল যে প্রকাশ্য সভা হবে, কমলনাথ বললেন করব না। তোমাদের মুখ্যমন্ত্রী হরিয়ানা লোকসভা নির্বাচন পরবর্তী সময় হরিয়ানায় যেখানে আপনারা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে মোহাম্মদের দোকান খুলছে, মহারাষ্ট্র, যে মহারাষ্ট্রে আমরা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জন্য যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক প্রবণতা দেখেছিলাম, সেটা মুখ থুবড়ে পড়লো এবং সেখানে দাঁড়িয়ে আবারও বলছি যে সিংহভাগ দায়িত্ব ছিল কংগ্রেসের উপর। সবচেয়ে বেশি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছিল, আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস ওখানে গিয়ে জিতে যেত বা তৃণমূল কংগ্রেস গিয়ে ওখানে জিতবে। আমরা যদি জিতি তবেই হবে, আমরা এই কথাটাই বারবার বলছি। 2024-এ প্রশ্নটা না হবে না, না হলে তৃণমূল কংগ্রেস গিয়ে তো তৃণমূল কংগ্রেস গিয়ে করবো। এই যে কেউ একজন বলেছিলেন যে কংগ্রেস কেউ একজন বলেছিল যে ছবি বিশ্বাসের মতো অবস্থা, জলসাগরের ছবি বিশ্বাস সব চলে গেছে কিন্তু মেজাজটা রয়ে গেছে। এইটা হচ্ছে কংগ্রেসের প্রবলেম, যে আমরা যবে জিতবো তবে দেখা যাবে, আচ্ছা হচ্ছে হবে, কবে হবে। আপনারা জাতীয় দল বলে বাগাড়ম্বর করবেন, আপনারা জাতীয় দল বলে বাগাড়ম্বর করবেন, আমাদের সব আছে, আমরা তো ভূমিকা পালন করে এখানে যা ভূমিকা পালন করে এখানে চেষ্টা করেছিল, কোনো তিনখানা রাজ্যে চেষ্টা নয়। যে পশ্চিমবঙ্গে আপনারা কি করেছেন, পশ্চিমবঙ্গে আপনারা কি করেছেন? যাকে আজকে আরএসএস এর দালাল বলছেন বিকাশ ভট্টাচার্য, তাকে ভোট দিয়ে আপনারা রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তাই জন্য যে সিপিএম এর হাতে আপনাদের 55,000 আপনারা করেছেন, তাদের সঙ্গে আপনারা জোট করে কে কাজ করছে আমরা দাবি করেছি। তাহলে আপনাদের লাভটা কি হচ্ছে? আমার তিনটে লাইক, সেটা হচ্ছে গোটা দেশে 300টা সিটের কাছাকাছি প্রায় লড়াই করা একটা দল, তার বিরুদ্ধে 42টা দলে লড়াই করবার জয়ী হওয়ার একটা রাজনৈতিক আঞ্চলিক দল।
এই দুটোর মধ্যে এই রেসারেসি কাকে সুবিধা করে দিচ্ছে? তাহলে কি কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস এই সুবিধা করতে চাইছে, কংগ্রেসকে আক্রমণ করে বিজেপিকে শক্তিশালী করতে তোমাদের চাইছে? অবস্থানটা বলো। না না, তাহলে কেরালায় এক সেকেন্ড, কেরালায় বাম কংগ্রেস মুখোমুখি লড়াই করে। হ্যাঁ, লড়ে। বিজেপি শূন্য। বাম কংগ্রেস বিজেপি শূন্য। সেখানে বিজেপি বিজেপি শূন্য। ছিলই না কখনো। এই রাজ্যে তৃণমূল বিজেপিকে 3 থেকে 77 করেছে। তোমরা এই কি রাজ্যে করেছে? তৃণমূল বিজেপিকে তোমরা নিজেদের ভোটটা তুলে দিলে, আমরা যতদিন ছিলাম এই রাজ্যে বিজেপি জিততে পারতো। আমি এক লাইন ত্রিপুরাতে কি হয়েছিল? ত্রিপুরাতে তাহলে কি হয়েছিল? এক হচ্ছে যদি তৃণমূল, এই তো মূল লড়াইটা কি, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, এই তো সুর। মমতা এর বন্দ্যোপাধ্যায় মধ্যে একটা লাইন বলেছে অনির্বাণ যে আমরা যদি এই রাজ্যে থাকতাম তাহলে কি বিজেপি জিততে বেশ, ত্রিপুরাতে তাহলে কি হলো? খাতা খুলতে পারতো? ত্রিপুরাতে কি হলো? ত্রিপুরাতে 15 বছর ধরে কারা ছিল? একটা টার্মে তোমরা কি জিতলে না কেন? ত্রিপুরাতে ছিল, তারা কংগ্রেস থেকে নেতা নিয়ে তৃণমূল হয়ে তাতে হেরে গেল, তাতেই তোমরা হেরে গেলে, তাতেই তোমার রাজ্যপাল চলে গেল। মানে ভাবুন এরা কতটা অসহায়, এরা কতটা অসহায় যে বিরোধী দল তারা এই দল থেকে ওদল করলে সিপিএম শূন্য হয়ে যায়। শান্তনু কুন্তলরা কেন মানে গেছিল? তোমরা কতটা দুর্বল, তোমরা কতটা দুর্বল ভাবো, নিজেরা কতটা অপদার্থ ছিল তাহলে ভাবো। অভিষেক ব্যানার্জি একবারও কেন যায় না? একবার গেছে, দুবার গেছে, তোমরা শূন্য হয়ে গেছো। মানে নিজেদের অপদার্থতা স্বীকার করার লেভেল থাকে, কলকাতা সেটাও নেই। আজকে প্রিয়াঙ্কা গান্ধী পিএফআই এর টাকায় ভোট লড়েছে, কে বলেছে? পিনারাই বিজয়ন বলেছে, প্রকাশ কারাত সমর্থন করেছে। তুমি কি বলো? বলো আমরা তো বলছি তাই। হ্যাঁ, তাহলে প্রিয়াঙ্কা গান্ধী বার্তা বলো। তার মানে শোনো, কংগ্রেসের বিরুদ্ধে আমাদের একাধিক বক্তব্য আছে, কিন্তু বিজেপির সামনে কংগ্রেসকে আমরা এরকম আক্রমণ করব না। ও অভিযোগ আছে আমাদের। এই রাজ্যে কংগ্রেসে আমরা বলছি তো সাইবাড়ি ভুলিনি আমরা এখনো সাইবাড়ি ভুলে যাই, কিন্তু মানুষের সামনে যখন বিজেপি প্রিয়াঙ্কা গান্ধী পিএফআই এর টাকা লড়েছে, সে তো অভিযোগ করতেই না মানছেন কিনা বলে, না আমি কেন মানবো? তাহলে মিথ্যা কথা বলছে। মিথ্যা সত্যি মানে তুমি নিজেই বলছো পিনারাই বিজয় মিথ্যে বলছে, ও নিজেই বলছে পিনারাই বিজয় মিথ্যে বলছে। তুমি তো বললে, প্রথম থেকে বলছি তুমি যে তো পিনারাই এটা এই অভ্যাস। প্রিয়াঙ্কা গান্ধী কি পিএফআই এর টাকায় লড়েছে? হ্যাঁ কি না? পিংপং খেলাটা প্রিয়াঙ্কা গান্ধী কি পিএফআই এর টাকায় লড়েছে? যা বলেছে এটা দলের স্ট্যান্ড বলো, তুমি বলো সমর্থন করছো, সমর্থন করছো, পার্থদা মেনে নিচ্ছে। তাহলে এই রাজ্যে শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে যা বলে, আরে ভাই তারা তো লড়ছে, তারা তো একে অপরের প্রতিদ্বন্দ্বী। কোনটা সত্যি? এই রাজ্যের বিরোধী দল যদি দেখা যায় যেমন গল্পের যেমন প্লট থাকে, সাবপ্লট থাকে, তেমনি আমরা দেখতে পাচ্ছি কি যে জাতীয় রাজনীতিতে বিজেপি এবং তাদের সহযোগী শক্তিকে প্রতিহত করার লক্ষ্যে বিজেপি বিরোধী শক্তিগুলো এক কাট্টা হলো, যার নাম দেওয়া হলো ইন্ডিয়া বা INDIA। এখন দেখা যাচ্ছে যে কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি, সৈকতরা কিছু না, আমার বক্তব্য হচ্ছে হলো একটু আগে সৈকতদা যখন প্রথম ধাপে বক্তব্য রাখছিলেন উনি বললেন যে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে হারাতে প্রথমে সিপিএমকে ভোট দিন বা বামপন্থীদের ভোট দিন, তারপর বাকিদের ভোট দিন। এইবার যদি সেইটাই হয় যে সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর লক্ষ্য হয়, তাহলে আপনি বলুন, এ তো আমরা অভিযোগ করিনি, পিনারাই বিজয়ন বা আরো যারা অভিযোগ করেছেন, বিজয় রাঘবন থেকে শুরু করে, তারা বলছেন শুধু কোনো শক্তি নয়, র্যাডিক্যাল শক্তি দেশবিরোধী শক্তির সাথে, র্যাডিক্যাল এবং দেশবিরোধী শক্তির সাথে প্রিয়াঙ্কা গান্ধী তাদের সমর্থনে জিতেছেন। এই অভিযোগ বিজেপিও করেনি, যা অভিযোগ সিপিএম এবং সিপিআই করেছে। তাহলে নীতিগত প্রশ্নটা আপনার কোথায় রইল? নীতিগত প্রশ্ন নয়। এই যে কংগ্রেস অভিযোগ করেছে, অজয় মাকন কেন্দ্রীয় কংগ্রেসের কোষাধ্যক্ষ, রাজ্যসভার সাংসদ প্লাস দিল্লি ভোটের চার্জে রয়েছেন, যে কেজরিওয়াল দেশদ্রোহী,
কেজরিওয়ালের সাথে দেশও কোট অ্যান্ড কোট বলেছেন অ্যান্টি ন্যাশনালিস্ট, এবং বলেছেন কি খালিস্তানিদের মদত দেওয়া, দেশ ভাগের চক্রান্ত করা। এবার আপনি বলুন, আপনি বলছেন বিধানসভায় আলাদা লোকসভায় এক, আচ্ছা দেশ ভাগের যে লোকটা চক্রান্ত করছে আপনাদের অভিযোগ অনুযায়ী 6 মাস আগে তার সাথে যদি লড়লেন, আপনি বললেন বিজেপিকে 400 থেকে 240-এ নামিয়েছি, 240 কেন, বিজেপি হেরে যেত। দেশভাগ যে লোকটা করছিল, দেশভাগের চক্রান্তকারী অ্যান্টি ন্যাশনালিস্ট, তাকে নিয়ে আপনি কি করতেন? ধরুন এই জোট জিতে যেত, তাহলে প্রিয়াঙ্কা গান্ধী যে নাকি র্যাডিকাল ইসলামিস্ট, শুধু ইসলামিস্ট নয় র্যাডিকাল ইসলামিস্টদের সাথে জিতেছে, তাই বলছে কি কেরালার চরিত্র বদলে দিচ্ছে, কেরালার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার সাথে কি করতেন? এইটাই হচ্ছিল আপনারা, না না সবাইকে, আপনাদের সবাইকে। তাহলে বিষয়টা হচ্ছে আপনাদের জোটের মধ্যে এই যে ধরুন যে সামনা পত্রিকা, আমি বারবার বলেছি কংগ্রেস বলেছে সাভারকারের বিরুদ্ধে, সাভারকারের বিরুদ্ধে, সাভারকারের বিরুদ্ধে, তাহলে আপনি সাভারকারের বিরুদ্ধে, আর শিবসেনা উদ্ধব ঠাকরে মানে যে লবিটা রয়েছে সে বলছে কি আমরা মহারাষ্ট্রে সাভারকার বাদের সরকার প্রতিষ্ঠা করব। এবার আপনি বলুন দুটো একই আদর্শ, আপনি সরকারে এলে সাভারকার বাদের সরকার আসবে না সাভারকারের বিপক্ষের সরকার আসবে, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব। এমনি বলছেন না যে জোট হয়নি, ধরুন মহারাষ্ট্রে তো জোট ছিল, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, কংগ্রেস জোট ছিল, কোনো জোট ভাঙেনি, তৃণমূল ভাগ করিয়েছে, বিজেপি জোট ভেঙে দিয়েছে, ইত্যাদি কিছু করেনি। তাহলে আপনার ভেঙেছে, জোট ভাঙেনি, সরকার ভেঙেছে। না না আরে বাবা, সরকার ভাঙে, সরকার না, সরকার তো প্রথমে আপনারা ভেঙেছিলেন। আচ্ছা এবার তো তাহলে আপনারা তো জোটবদ্ধ ছিলেন, ঐক্যবদ্ধ ছিলেন, একটা বিরোধী দল নেতার মর্যাদার দল আপনারা হতে পারলেন না। তাহলে এটাই হচ্ছে আপনাদের যখন নীতি নেই, আপনারা নীতি নেই, শুরু হয়েছিল দলটা, মানে শুরুর দল 1957 সালে দলটা প্রতিষ্ঠা হয়েছিল, তখন আপনি 1980-র কথা বলছেন। আর 1982 সালে দলটা কবে শুরু হলো? আমি কবে বিজেপি শুরু কবে? আমি সন্দীপের কাছে আসি। বিজেপি দলটা কবে শুরু হয়েছে? যে এই আইএনডিআই এ জোট নিয়ে সলতে পাকানোর কাজটা নির্বাচনের দীর্ঘদিন আগে থেকে শুরু হয়েছিল, 2023-এর জুন মাস থেকে নির্দিষ্টভাবে বলতে গেলে, এবং মোটামুটি তার যে আপস অ্যান্ড ডাউন সেগুলো পেরিয়ে এবারের লোকসভা নির্বাচনে যে বিজেপিকে রীতিমতো ধাক্কা দেওয়া গেছে, এনডিএ ক্ষমতায় ফিরলেও যে মোটামুটি তাদের কাট্টু সাইজ করা গেছে, সেটা ডেফিনেটলি বিরোধী শিবিরের জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক। কিন্তু তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, যেভাবে আমরা দেখতে পেলাম যে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেটা হরিয়ানা বা মহারাষ্ট্র, সেখানে সেটা রিফ্লেক্টেড হলো না, এবং সবচেয়ে যে প্রবণতা সেটা রিফ্লেক্টেড হলো না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে যতটা না আলোচনা করছে কংগ্রেস বা আপ, তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি তার থেকেও বেশি করছে, এবং যেখানে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস তারা নির্দিষ্টভাবে পক্ষ নিচ্ছে। তাহলে ইন লং রান এই জোটের ভবিষ্যৎ, সেটা নিয়ে তো একটা প্রশ্ন থাকবেই। অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন তো উঠছেই, এবং সেটা নিয়ে আজকে আমি দেখছিলাম যে তেজস্বী যাদব বলেছেন যে হ্যাঁ লোকসভা নির্বাচনের সময় একটা জোট হয়েছিল, এখন তার প্রাসঙ্গিকতা নেই, এরকম ধরনের একটা বক্তব্য রেখেছেন। ওমর আব্দুল্লাহ আজকে বলেছেন দিল্লিতে কি হচ্ছে জানি না, কিন্তু ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি একটা খুব আশাবাদী মন্তব্য করতে পারেননি। তো এইভাবে ভেঙে যাচ্ছে জোটটা, সেটা তো স্পষ্ট। এবং আবার যেটা বক্তব্যে উঠে আসছে, আজকে বক্তাদের বক্তব্যেও উঠে আসছে, সেটা হচ্ছে আবার লোকসভা নির্বাচন আসলে তখন আবার একটা দেখা যাবে, কারণ লোকসভা নির্বাচনের কথা ভেবেই বিরোধী জোট হবে, আবার ফ্লোর কোঅর্ডিনেশনের জন্য লোকসভায় বা রাজ্যসভায় তার জন্য এই বিরোধী জোটের দরকার আছে। এইভাবে আমি যেটা আগেও বলছিলাম যে এইভাবে বিজেপির মতো একটা শক্তিকে তারা যে জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে, তাদেরকে একেবারে হারানো সম্ভব না। যে কারণে 2024-এর লোকসভা নির্বাচনে এই ফলাফলটা হলো, যেখানে বিজেপির জয়যাত্রা বা 400 পারের স্বপ্ন সেটা খানিকটা বাধাপ্রাপ্ত হলো, তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে এবার নির্বাচনটা খুব লোকালাইজড হয়েছে, কোনো একটি ইস্যুর উপর ভিত্তি করে পুরো সারা ভারতবর্ষ জুড়ে একটা ভোট হয়েছে তেমন হয়নি। এবং এইটার সাফল্য এসছে এই কারণেই যে এক একটি জায়গায়, যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, তামিলনাড়ুতে ডিএমকে, তারা নিজেদের জায়গায় তারা সফল হয়েছেন, এবং কংগ্রেসও যেখানে যেখানে কংগ্রেস লড়াই করতে পেরেছে, এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা যেখানে যেখানে প্রভাব ফেলেছে, যেমন মহারাষ্ট্রে একটা জোটের ফলাফল ভালো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি শুধুমাত্র কোনো একটি নির্বাচনের দিকে তাকিয়ে একটা বিরোধী জোট করবেন
আবার তারপরে তার 5 বছর আপনি ভুলে যাবেন, নিজেদের মধ্যে মারপিট করবেন, নিজেদের কে কার জায়গায় লড়ছে, কেন লড়ছে ইত্যাদি নিয়ে মারপিট করবেন, এবং আবার বলবেন মুখে যে আমি বিজেপিকে হারাতে চাই, বিজেপি শক্তিকে পরাহত করতে চাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি আর জোটের দিকে মন দেবেন না, নির্বাচনী রাজনীতির দিকে মন দেবেন না। এবং যেটা পার্থ বলছিলেন যে কংগ্রেস না জিতলে হবে না, আরে কংগ্রেস না জিতলে হবে না সেটা তো সত্যি, কিন্তু কংগ্রেস জেতার জন্য কি করছে? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা কতটা মহারাষ্ট্রে সময় দিয়েছেন? তারা হরিয়ানার যে আভ্যন্তরীণ যে লড়াই ছিল কংগ্রেসের মধ্যে, সেটাতে তারা কতটা সময় দিয়েছেন বা সেটা কতটা কিভাবে রিজলভ করেছেন, সেটা তারা বলুন তো। তাদের নেতৃত্বের ব্যর্থতা সেটা খুব স্পষ্ট হচ্ছে, এবং তার সেই কারণেই কিন্তু এই আঞ্চলিক দলগুলো তাদের মুখ হিসেবে বা বিরোধী জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করছেন, কারণ তিনি এখানে বিজেপিকে রুখে দিয়েছেন এবং সেই সাফল্য তার রয়েছে। একটা জিনিস, একটা শেষ কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যেখানে বলছি যে 200টার মতো আসনে কংগ্রেস বিজেপির সঙ্গে বা 185 থেকে 200টার মতো আসনে কংগ্রেস বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই করে, কিন্তু তার বাইরেও 340টা আসন রয়েছে যেখানে আঞ্চলিক দলগুলো শক্তিশালী, এবং যেখানে বিজেপিও কয়েকটি জায়গায়, যেমন উত্তরপ্রদেশ বলুন, সেই সব জায়গায় তারা শক্তিশালী, এবং বিজেপির সহযোগী দলগুলো কোনো কোনো জায়গায় আঞ্চলিক দল হিসেবে শক্তিশালী। কাজে এই 341-এর হিসেবটাও মাথায় রাখতে হবে কংগ্রেসকে, যে সেইটা যতক্ষণ না ভালো ফল, সেই 341টা আসনে বা 340টা আসনে ভালো ফল আঞ্চলিক দলগুলো বা তাদের সহযোগী দলগুলো না করছে, ততক্ষণ কিন্তু বিজেপিকে কোনোভাবে হারানো যাবে। কাজে এই সমীকরণটা মাথায় রাখতে হবে, যেটা কংগ্রেস নেতৃত্ব করছেন বলে মনে হচ্ছে। আমি একটু পার্থদার কাছে আসি। পার্থদা, একটু এই রাজ্যের প্রেক্ষাপটে যদি দেখি, যে আপনারা 2016 থেকে শুরু করে যদি আমরা দেখি 2024 পর্যন্ত আপনারা তৃণমূল কংগ্রেসের হাত ধরেননি। আপনারা বামেদের সঙ্গে, ডেফিনেটলি তার মধ্যে কিছু ব্যতিক্রম অবশ্যই রয়েছে, কিন্তু আপনাদের বামেদের সঙ্গে আপনাদের সখ্যটা সেটা মোটামুটি একটা এই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেলেও সেটা একটা চলছিল। এই লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে যখন বারংবার এমন কিছু ডেভেলপমেন্ট হচ্ছে যাতে ইন্ডিকেশন থাকছে যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বা তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কংগ্রেসের ফিলার থাকছে কিনা, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো সরাসরি কংগ্রেসকে ডিনাউন্স করে, কংগ্রেসের বিরোধিতা করে আপকে সমর্থন জানাচ্ছে। সেটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ব্যাপার, সেটা তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্ত নেবে, সে নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা তো অলিভ ব্রাঞ্চ দেখাচ্ছেন 100বার। অনেকেই মনে করেন যে আপনাদের যে সভাপতি, প্রদেশ সভাপতি পদের রদবদল, সেটাও হচ্ছে একটা ওই অলিভ ব্রাঞ্চ দেখানো। দেখুন, মানুষ তো বলবেই, লোক তো কহেঙ্গে, তবেই তো আমরা এখানে বসছি, চেঁচামেচি করছি, টিভি চ্যানেলগুলো টিআরপি বাড়ছে, মানুষ দেখছে, সেটা একটা আলাদা দিক। টিভি চ্যানেলের জন্য আপনাদের এত লড়াই করতে হবে? আমরা তো, আরে আমাদেরও তো লোকে দেখবে, আপনারা নিজেরা যদি নির্দিষ্ট থাকেন, যত বেশি লোকে দেখবে আমাদেরও তো ভালো। আমাদের বক্তব্যগুলো যদি, আমাদের দলের বক্তব্যগুলো আমরা বেশি লোকের কাছে পৌঁছতে পারি। কথাটা হচ্ছে যে এই কথাটা শুনছি, যেমন অধীর চৌধুরী বিজেপিতে যাচ্ছেন, মানে এই কথা, মানে অধীর চৌধুরী বিজেপিতে গেছেন একবারও বলিনি। না, আপনি বলেননি, কিন্তু যিনি বারবার বলছিলেন তিনি বলতে বলতে তিনি নিজে বিজেপিতে চলে গেলেন, গিয়ে এখন বিজেপি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। অধীর বাবু কিন্তু এখনো যাননি, অধীর বাবু কিন্তু এখনো কংগ্রেসে আছে। যাই হোক, কথাটা হচ্ছে যে এই থাকবে। এখন এই দাবি নিয়ে কি বলবো, অলিভ ব্রাঞ্চ হ্যান ত্যান এসবগুলো থাকে, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের কোনো পরিস্থিতি নেই, এবং সেটা আমাদের বর্তমান রাজ্য সভাপতিও পার্থদা যখন দাঁড়িয়ে আমরা কথা বলছি, জাস্ট তার 11 মাস আগে যখন রাহুল গান্ধী এখানে এসে তার ন্যায়যাত্রা করছেন, যখন তিনি মুর্শিদাবাদে, সেখানে কিন্তু ফুলচাঁদ শেখের বাড়িতে তিনি যাননি তো বটেই, বা ফুলচাঁদ শেখের পরিবারের সঙ্গে তিনি দেখা করেননি বটেই, যখন এই নিয়ে আমাদের চোখের সামনে দেখা যে 30 মিটার দূরত্বে একদিকে অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিমকে নিয়ে তৃণমূল কংগ্রেসের শাসন নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, তোপ দাগছেন, অন্যদিকে জয়রাম রমেশ অলিভ ব্রাঞ্চটাকে দুলিয়ে যাচ্ছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সেই সময় সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে যেহেতু সাধারণ নির্বাচনে ছিল সামনে, এবং পুরো যাত্রাটার পেছনে একটা মানে অন্যতম কারণ ছিল সাধারণ নির্বাচনকে সামনে রেখে করা, অতএব সেখানে কেন্দ্রীয় নির্বাচনের কথা চিন্তা করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি হয়তো সরাসরি সংঘাতে যাবেন না বলে কেন্দ্রীয় নেতৃত্ব করেননি। কিন্তু আমরা রাজ্য থেকে বারবার কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিরুদ্ধেও কিন্তু আমরা এই কথাটা বলেছি, আমাদের এই দাবি কিন্তু আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও করেছি,
যে আপনাদের থেকে আমরা আরো বেশি সহানুভূতি এবং সহযোগিতা চাই, এটা তো অস্বীকার করে লাভ নেই। তবে সহানুভূতি কিন্তু কথা পাননি। হচ্ছে যে কেন্দ্রীয় যেহেতু আমরা নেতৃত্ব থেকে সহানুভূতি পাননি। যেহেতু আমরা সর্বভারতীয় দল, এই সর্বভারতীয় সহানুভূতিহীন রাজনীতির প্রেক্ষাপটে আপনার দল একটা এত সহানুভূতিহীন, আরে ভাই, তাহলে এই দলকে আপনি আরে কেন্দ্রে আমাকে ক্ষমতায় বলতে বসাতেন। দাও, আপনার আমাকে বলতে দাও। কর্মী আরে আমার দলের আগে 57 বছর ক্ষমতায় বসে এসেছে, এই দেশটাকে তৈরি করেছে, এই রাজনীতি এই দেশটাকে একটা রাজনৈতিক ম্যাপ দিয়েছে, এই দেশটাকে একটা রাজনৈতিক ম্যাপ দিয়েছে, পাকিস্তান তৈরি করেনি, রাজনৈতিক ম্যাপ দিয়েছে। কংগ্রেসের যাই মধ্যে হোক, আরএসএস এর একটা অংশ ছিল যারাই আজকে তৃণমূলের নেতা হয়েছে। একদম। মমতাকে RSS এর দুর্গ RSS বানিয়ে অনির্বাণদার যুক্তির অভাব থাকলে মাঝখানে চিৎকার করবে। আরে ভাই, অশোক ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্যকে RSS এর স্লিপার সেল বলেছে, আমি বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরা পার্লামেন্টে আজ অব্দি একটা বিজেপি বিরোধী বিলে ভোটাভুটিতে অংশগ্রহণ প্রচুর, করেন। প্রচুর। এই রাজ্যে তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না ভাই, তৃণমূল কংগ্রেস থাকে না, তুমি এখানে বলো না, কোন বিলে করেছে? আরে ভাই, প্রচুর দিলে করেছে। তোমার একটা অবান্তর প্রশ্নের উত্তর দিতে হবে। খুব সহজ। তোমাদের তো সাংসদ দিলে, তোমাদের তো সাংসদ দিলে তুমি জানবে কি করে? কোন বিলে তোমার তো সাংসদ দিলে তুমি জানবে কি করে? দিলে আগে বলো, দিলে আগে বলো। এনআরসি তো হয়নি, এই তো জ্ঞান। এই তো 5.5 দিন এখনো হয়নি, এখনো ভোটাভুটিতেই যায়নি, ভালো করে জানেও না। দিলে আগে জিজ্ঞাসা করো, দিলে আগে জিজ্ঞাসা করো। আরে ভাই, সৈকত, তৃণমূল বিজেপির ক্ষতি হোক এমন কিছু করবে না। দেখাই যাচ্ছে কে কি করছে। বিজেপি তৃণমূলের চোর নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দিতে পারে না। ঠিক আছে, হয়েছে। না না, চার্জশিট জমা দিতে পারে না। এই কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট সিবিআই সাবমিট করেছে। এখন অবধি আমাদের ব্যর্থতা যে সিবিআই কেরালের পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করতে পারেনি। এবার যদি পিনারাই বিজয়ন তৃণমূলের নেতা হয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার। এই যে একটা প্রথমেই বলে দেওয়া হলো একটা যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিলে কোনো মানে ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। সিপিআই এর যিনি সাংসদ রয়েছেন, তামিলনাড়ুর সাংসদ রয়েছেন, তিনি এক দেশ এক ভোট নিয়ে যখন হচ্ছেন অনুপস্থিত রয়েছেন। ডিএমকে নেতা স্ট্যালিন, আরে থাকতে পারে, ভোটাভুটিতে হুইপ হয়েছে আমাদের। আরে বাবা, হ্যাঁ তো ভোটের দিন ভোট দিতে যাবে। আচ্ছা দাদা 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 শুনে না রে ভাই, শুনে না। আচ্ছা শোনো শোনো, আরে ভাই শোনো, আরে বাবা, আরে বাবা, এমপি কোথায় গেছে? আরে বাবা শুনে, এই রাজ্যে 4 জন বিজেপি, আরে ভাই শোনো না ভাই, 4 জন এমপি চিল্লাবে মানে তুমি চিল্লাবে না না, 4 জন চিন্তা করবে তো, বলো প্রথম থেকে। আরে ভাই প্রথম থেকে, আচ্ছা না না, শারীরিক অসুস্থতা নয়, শারীরিক জানে না, তারপরে জানে না, তারপরে কথা বলবে, জানে না, তারপরে কি কথা বলবে বিজেপি মানে বলবে না না, এখানে তো পরিষ্কার। আচ্ছা বলে নি চিৎকার করে নি, এটা এস্টাবলিশ করলে কার পলিটিক্যাল ফায়দা? বলতে দাও, বলতে দাও। অঙ্কন খুব সাবধানে এবার শেষ আমি করতে হবে। এখানে শারীরিক অসুস্থতার কথা তো এই সৈকতদা বললেন, তা স্ট্যালিন কেন বললেন উনি রাজ্য থেকে পলিটিক্যাল প্রোগ্রাম করবেন কিন্তু আমার দলের ভোটে জিতে উনি দিল্লিতে গিয়ে ভোট দেবেন না? আমার তো এই লাইনটা উনি পূরণ করতে দিচ্ছিলেন না। তার মানে হচ্ছে, তার মানে কি সিপিআই এর সাথে বিজেপির সেটিং ছিল? একেবারেই না, পরিষ্কার কথাই না। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি একটাই কথা বলছি, কিছু কিছু আমি যদি তৈরি করে নি, আমি এরকম 13খানা বিল দেখাতে পারবো যেখানে সিপিআই সিপিএম এর লোকজন ভোট দেয়নি। তার মানে কি সিপিআই সিপিএম এর লোকজনের সাথে জোট? আরে ভাই, এবার একজন এমপি ভোট নাও দিতে পারে, একজন নয়, একাধিক লোক সেই জায়গাতে দাঁড়িয়ে সমীকরণের কংগ্রেসের যে সব ক্ষেত্রেই কংগ্রেস যেহেতু দেশে বিজেপির পর সর্ববৃহৎ দল, সেই কারণে বারংবার আঞ্চলিক দলগুলো কোট আনকোট দাদাগিরির যে অভিযোগ তুলে আসে, কংগ্রেসকে সেই বার্তা দেওয়ার একটা প্রয়াস কি থাকছে সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং যে কারণেই দিল্লি বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির পর তৃণমূল কংগ্রেসও তাদের সমর্থন জারি করল। খুব ইন্টারেস্টিং এই মুহূর্তে দিল্লি বিধানসভা নির্বাচন, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি।